আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা ছাত্র জনতার দখলে, কোনো কর্মসূচি করতে পারেনি আওয়ামী লীগ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত। শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত ১০ দিনের রিমান্ডে। আগামী রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হওয়া এইচএস এর রুটিন প্রকাশ। পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর। এবং ২৭ দিন পর স্বাভাবিক হল সারা দেশের রেল চলাচল। আন্তনগর ট্রেন চালু। আন্দোলন বিক্ষোভে স্থবির। কক্সবাজার আবারও পর্যটকের পদচারণায় মুখর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ১৫ আগস্টে এবার ধানমন্ডি ৩২ নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য। যেতে পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ির সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ই আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই, কিন্তু তেমন কিছুই হয়নি। ১.৫ দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি ৩২-এ হতো জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শোক দিবসের সরকারি ছুটি। ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও। সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এতটুকু হয়েছে, নাহলে হতো না। হাসিনার ভুল সিদ্ধান্তের জন্য আর কাদেরের সিদ্ধান্তের জন্য। গুলি করলে তো সবকিছু সলিউশন হয়ে যায় না। ধরেন সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে, ক্ষোভ আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন, হয়তো সে মানুষটা মারা গেল, কিন্তু ওই মারলে কি সবকিছু সমাধান হয়? গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজীব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় ১৫ আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি। যারা স্বৈর শাসককে আমরা আন্দোলনের মাধ্যমে পতন করেছি, কিন্তু তাদের দোসররা, তাদের দালাল্লা এখনো পুরোপুরিভাবে এই দেশ থেকে নির্মূল হয় না। একদম ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোকদেরকে দিয়ে তারা একদম তাদের অফিস ভরাট করে রেখেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লাগামহীন দুর্নীতিপাট, বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। তার এই বহিঃপ্রকাশ হিসেবে ১৬ বছর ১৭ বছর বাংলার মানুষ অনেক কষ্ট করেছে। পরিস্থিতি যাতে কোনো অবস্থায় আর অস্থিতিশীল না হয়, সেজন্য ভোর থেকেই ধানমন্ডি ৩২, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ, ২৭ নম্বর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। আমার ছোট ১০ বছরের বাচ্চা আছে, আমি তাকে বাসায় রেখে চলে আসছি। সে আসার সময় বলতেছে কেন যাচ্ছে? আমি বাবা তোমার মতো ভাই বোন সবাই তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে যাও তুমি। যে ছাত্রদেরকে হত্যা করেছে, যে মায়ের বুক খালি করেছে, তাদের হাহাকার এখনো যায়নি, তাদের সঠিক বিচার এখনো পায়নি, যার কারণে আমরা এখনো রাজপথে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয়। সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগতিক করে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে এভাবেই। আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দায়ী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রথমে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এর আগে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোকযাত্রা বের হয়। পরে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত করে
কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে শোক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গাজী MH তামিম। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়কালীন পত্রিকাগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মাধ্যমে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এছাড়া তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে বুধবার সকালে তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী এবং এই আন্দোলনকে সমর্থন করে এমন যে সমস্ত সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে, তাদেরকে গণহত্যা হিসাবে আমি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় বাসায় থাকা অবস্থায় নিহত নারী শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এবং এ সময়ে সংঘটিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5 সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত 5 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ দুটি রুল জারি করে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলো কোর্ট দয়া করে রুল ইস্যু করছে এবং এডিন্ট্রিম যে আমরা আমাদের ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে 1 কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম হলে আমাদের এডিন্ট্রিম যে অর্ডার যে শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাদের ঢাকার CMM আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা এ 3 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিজ্ঞ আদালত রিমান্ডে দরখাস্ত দেখে শুনে এই দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে সন্তুষ্ট হয়ে তার 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আগামী 11 সেপ্টেম্বর থেকে HSC স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশ করা হয়েছে নতুন রুটিন। পরীক্ষা চলবে 8 অক্টোবর পর্যন্ত। ছাত্র আন্দোলনের কারণে কয়েক দফা পিছিয়ে দেওয়া হয় এই পরীক্ষা।
27 দিন পর স্বাভাবিক হলো সারা দেশে ট্রেন চলাচল। চালু হলো আন্তনগর ট্রেন, এতে স্বস্তিতে যাত্রীরা। রেল বিভাগ জানায় তখনকার মন্ত্রীর নির্দেশে এত দীর্ঘ সময় বন্ধ ছিল ট্রেন। এতে শুধু টিকিট বিক্রিতেই ক্ষতি হয়েছে শত কোটি টাকা। এখন রেলকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। সচল হলো সারা দেশের রেল নেটওয়ার্ক, চালু হলো ট্রেন। যাত্রীদের উপস্থিতিতে প্রাণচঞ্চল কমলাপুর স্টেশন। জানা গেছে, ছাত্র আন্দোলনে ঢাকায় মানুষের জমায়েত বন্ধে ও যাত্রীদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তখনকার রেলমন্ত্রী। সরকারের যাত্রা বন্ধ হবার পর আবার শুরু হলো ট্রেন যাত্রা। সারা দেশে ৩০০-র মতো ট্রেন চলাচল করে। প্রতিদিন যাত্রী পরিবহন হয় ২.৫ লাখ। দৈনিক টিকিট বিক্রি হয় ৪ কোটি টাকার। ২৭ দিনে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তারপরও ট্রেন চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। ট্রেনটা আমাদের জন্য খুব জরুরি ছিল। রোডের যে জ্যামের অবস্থা, সেখান থেকে বাঁচার জন্য হলেও আমাদের ট্রেনটা খুব স্বস্তি নিয়ে আসছে। ট্রেনটা চালু হওয়ার পরে আপনার জনগণ অনেক খুশি হয়েছে এবং শান্তিমতে দেশের বাড়িতে যাইতেছে, অফিস আদালত করতে পারতেছে। ট্রেনে চললে একটা সুবিধা আছে, যানজট কম থাকে, সহজে যাওয়া যায়, আর তারপরে ভাড়াটা একটু কম লাগে। কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করছে ১২৬টি ট্রেন। ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ থাকবে পারাবত, সিরাজগঞ্জ, জামালপুর ও বুড়িমারি এক্সপ্রেস। দুর্নীতির রাশ টেনে ধরে যাত্রী সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান রেলের মহাপরিচালক। যেহেতু এখন বৈষম্য নিয়েই কথা, আমরাও চাই যে অন্তত আমাদের সব ক্ষেত্রে আমাদের যারা কর্মচারী যারা আছে, রেলে কাজ করতেছে, কর্মকর্তা যারা আছে বা যে পর্যায়ে থাকুক না কেন, তাদের মধ্যে যে সমস্ত ক্যাবগুলো আছে, যাত্রীদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে, সেই চাওয়াগুলো যতটুকু সম্ভব অ্যাড্রেস করার দরকার, যেগুলো আমরা সেগুলো অ্যাড্রেস করব, যাতে সবকিছু একটা নতুনভাবে সুন্দরভাবে চলতে পারে। আপাতত বন্ধ থাকবে ভারতের সাথে ট্রেন যোগাযোগ। বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পত্তি হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বারবার। আবার আন্দোলনের সময় রাষ্ট্রীয় এই সম্পদের ক্ষতিও করেছে দুর্বৃত্তরা। রেল যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে এই সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত এখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যে পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যটক টানতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। সৈকতের বেলাভূমিতে বেড়েছে সমুদ্রপ্রেমীদের পদচারণা। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, হোটেল মোটেল। গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। থানাগুলো সচল হওয়ার পর চালু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমও। সৈকতে ভ্রমণরত পর্যটকরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। একটু বিকাল যখন গড়িয়েছে, তখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিল, তাদের সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশরা ওই মাথা থেকে একদম ওই বিচ পর্যন্ত আমরা টহল দিতে দেখেছি। 2 দিন হয়েছে আমরা ঘুরতেছি, বর্তমানে অনেক পর্যটক বেড়েছে। পাশাপাশি আজকে দেখলাম ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম ছিল, ওনারা পর্যটকদেরকে খোঁজখবর নিচ্ছে। পর্যটকদের জন্য সৈকতে চালু করা হয়েছে সব ধরনের সেবা। ছাত্র আন্দোলনে কক্সবাজারের পর্যটন শিল্পে যে 7 থেকে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এইবার সেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের আন্দোলনের ভয়াবহতার মধ্য দিয়ে কক্সবাজার পর্যটন শিল্পের একেবারে খুবই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। আমরা আশা করতেছি কক্সবাজারের পর্যটন শিল্পের পরিবেশ খুব শান্ত রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার আসতে পারবেন। এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানে সেনাবাহিনী কাজ করছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস যে ট্যুরিস্ট যারা আসতে চান তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা ছিল, এই যে আবার বেড়ানোর যে বিষয়টা, এগুলো সবগুলো আবার সচল হবে। আমরা খুব দ্রুত একটা প্রাণবন্ত কক্সবাজার নগরী পাবো। আমরা কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে এস আলমের স্ত্রী, ভাই সহ পরিবারের সব সদস্যের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। গত 14 আগস্ট পাঠানো চিঠিতে নিজ নামে পরিচালিত অ্যাকাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও জানাতে বলেছে এনবিআর। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবেরও তথ্য তলব করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চাওয়া হয়েছে। কেউ প্রতিবিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দেন অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশের সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনো দেশে বিদেশে নানা ধরনের গুজব, অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে। আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নিবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে নানা পেশার হাজারো মানুষ অংশ নেয়। তারা শেখ হাসিনার ফাঁসি দাবি সহ নানা স্লোগান দেন। সমাবেশে চট্টগ্রামের সমন্বয়করা প্রশাসন এবং বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা এবং হত্যাযজ্ঞকে সহযোগিতা করেছে তাদের দ্রুত সময়ে অপসারণ ও তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। নিরস্ত্র শিক্ষার্থীদের হত্যায় শেখ হাসিনার বিচারের দাবিতে আজ সকালে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও 2 ঘণ্টা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। সকাল 11টায় সাধারণ শিক্ষার্থীরা কলেজ থেকে একটি মিছিল বের করে নথুল্লাবাদ গিয়ে ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে নগরীর ঝুমুর চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন এবং স্লোগান দেন। বক্তব্যের সমন্বয়করা লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন, বায়েজিদ ইব্রাহিম সহ আরও অনেকে। ছাত্র জনতার স্লোগানে মুখরিত ছিল রাজশাহীর রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার দাবিতে রাজশাহী নগর ভবন থেকে মিছিল নিয়ে সাহেব বাজার 0 পয়েন্ট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে নাটোর জেলা বিএনপি। শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান দলের নেতাকর্মীরা। পরে কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গণহত্যার জন্য যদি ৭১ সালে জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ দুপুরে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের আখড়া বাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহী মহানগর বিএনপি নগরীর ভুবন মোহন পার্কে অবস্থান কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক। মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি সদস্য সচিব মামুনুর রশিদ, সহসভাপতি নজরুল হুদা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাগেরহাটে শেখ হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুদিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে বাগেরহাট জেলা বিএনপি। আজ সকালে দ্বিতীয় দিনের মতো বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয় পালন করে। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে জড়ো হয়। ৪ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে আজ খুলে দেওয়া হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কাশুল্লাহ ও পরিষদ সদস্যদের অপসারণ ও অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট পালন করে পার্বত্য নাগরিক পরিষদের সদস্যরা। আজ বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান ও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লার সাথে আলোচনা করে পরিষদ কার্যালয় খুলে দেন। বর্তমানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।